বঙ্গোপসাগরের তীর থেকে, এখানে তো রাখাইন প্রদেশ, এখানে তীর, বার্মার তীর, উপকূল, এই সোজা উত্তরে চলে যাবে চায়না বর্ডার পর্যন্ত, চায়না বর্ডার পর্যন্ত। এই যে জায়গাটা, এই জায়গাটাকে স্বাধীনতা না দেওয়ার পক্ষে, এবং রেজিনাল্ড কুপল্যান্ড সাহেব এটা প্রস্তাব দিয়েছিলেন যে এই অঞ্চলের মানুষগুলিকে খ্রিস্টান করতে হবে। তখন তারা বেশিরভাগ ছিল কিন্তু প্রকৃতি পূজারী, অগ্নি পূজারী, কোন ধর্মাবলম্বী না। যেমন কিনা মধ্যপ্রাচ্যে ট্যাকেল দেওয়ার জন্য তারা 1919 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল। ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ডিক্লারেশন দিয়েছিলেন যে প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র ইসরায়েল হবে। ঠিক সেরকম এটা আল্লাহর রক্ষা যে এইরকম খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণাটা কেউ তখন ফরমালি দেয় নাই, বা ব্রিটিশ সরকার এটা ফরমালি অ্যাপ্রুভ করে নাই। করলে এরকমই একটি ইসরায়েলের মতো রাষ্ট্র এখানে হয়ে যেত আজকে। এটা করার জন্য এখনো যে মানুষের মনে আগ্রহ আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা থেকে আমরা বুঝলাম। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো হঠাৎ করে কথা বলছেন না, তিনি নিশ্চয়ই তথ্য পেয়েছেন, গোয়েন্দা সূত্রে তথ্য পেয়েছেন, আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রে পেয়েছেন, যার জন্য তিনি কথাটা বাজারে এনেছেন। বিদেশিরা আমাদেরকে সাক্ষী রেখে চক্রান্ত করবে না, নাম্বার ওয়ান, কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, হাসিনা, আপনাকে সেটা মনে করাই দেই যে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে, এটাকে উনি ব্যাখ্যা দেন নাই। এখানে আর কেউ এটা নিয়ে ব্যাখ্যা দেয় নাই, কারণ ওনাকে কে জিজ্ঞেস করতে যাবে। তবে আমি আপনাকে একটা বইয়ের রেফারেন্স দিই, এই বইটা একটু ক্লোজে দেখাচ্ছি, দেখুন। পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতির মূল্যায়ন, লেখকের নাম মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, প্রকাশকাল 2001 সাল, প্রকাশকের নাম মাওলা ব্রাদার্স। এই বইটা একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ম্যাপটা দেখেন, রঙিন ম্যাপ, এখানে রঙিন অংশ হচ্ছে আরাকান, রঙিন অংশ হচ্ছে আরাকান। এই বইয়েই আমি যখন 2001 সালে লিখি, আমি 1989 থেকে নিয়ে 1990 12 মাস, জুলাই 1989 থেকে জুন 1990 পর্যন্ত সময়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কার্লাইল ব্যারাকসে বা কার্লাইল সেনানিবাসে অবস্থিত ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজের একজন ছাত্র ছিলাম, ইন্টারন্যাশনাল ফেলো ছিলাম। আমি একলা না, এরকম 34টা দেশের থেকে বিদেশিরা আমরা ছিলাম, বেশিরভাগই ব্রিগেডিয়ার বা কর্নেল, এরকম 2টা র্যাঙ্কেরই ছিল, ব্রিগেডিয়ার কর্নেল। সৌদি আরব, বাহরাইন, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এরকম কানাডা। তো ওখানে আমরা সেই সময় আমি যখন আমার কোয়ার্টারলি 3 মাস পরে মোট 2টো থিসিস লিখতে হয়, যে মিনিমাম 5000 শব্দ, ম্যাক্সিমাম 6500 শব্দের মধ্যে থিসিস লিখতে দেয়। তো আমি সেই সময় লিখতে গিয়ে যখন অনেক বই ঘাটাঘাটি করছিলাম, যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি, এটা নিয়ে আমি আমাদের কার্লাইল ব্যারাকসে ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজের লাইব্রেরিতে কোনো মেটেরিয়াল পাইলাম না চিটাগং হিল ট্রেক্স নিয়ে, এবং লাইব্রেরি অফ কংগ্রেসে ওয়াশিংটন ডিসিতে গিয়েও ঠিক পার্বত্য চট্টগ্রাম এবং শান্তি বাহিনী নিয়ে যথেষ্ট পরিমাণ কোনো রেফারেন্স পেলাম না। তখন আমি বিশেষভাবে ঘাটাঘাটি করতে করতে 2-একটা বাংলা বই পেলাম, যে বাংলা বইগুলোতে লেখা আছে একটা মারাত্মক প্ল্যানের কথা, যে প্ল্যানটা মাননীয় প্রধানমন্ত্রী এখন বলেছেন, সেটা 1935 সাল, 1934 সাল, 1937 সালের একটা প্ল্যান থেকে আমি বলছি। এটা এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে লেখা আছে। আমি আপনাদেরকে বইটা যারা নিবে তারা ঘাটবে, তারা এটা পাবে। অর্থাৎ 1935 সালে আপনি খেয়াল করুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ইন্ডিয়া রিফর্মস অ্যাক্ট প্রচার হয়েছে, গৃহীত হয়েছিল, এবং সেই আইন মোতাবেক ভারতে প্রথমবারের মতো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বা কি বললাম, এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে প্রত্যেকে ভোট দিবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, প্রথমবারের মতো স্বীকৃত হয়েছিল। সেই সময় যে প্রদেশটা আমরা বসবাস করতাম, বঙ্গপ্রদেশ, যার রাজধানী ছিল ক্যালকাটা, যেহেতু 1905 থেকে 11 ঢাকার রাজধানী ছিল, পূর্ববঙ্গ হয়েছিল, সেটা আবার ভেঙে যায় 11 সালে। তো বঙ্গপ্রদেশের রাজধানী থেকেই যায় কলকাতা। বঙ্গপ্রদেশ
যদি কোনোদিন ভারত স্বাধীনতা পায় তখন স্বাধীন ভারতের অংশ হবে বা সেপারেট রাষ্ট্র হবে। আমি 1935, 36, 37 কথা বলছি, কিন্তু হাসিনা আক্তার মেহরবানি করে একটু খেয়াল করতে হবে। যারা বর্তমান একদম নতুন প্রজন্ম তাদের জন্য এটা তো অনেক দিনে 90 বছর আগের কথা। সেই সময় আসাম নামক প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর, বড় বড় প্রদেশগুলিতে গভর্নর হইতো, ছোট বা দূরবর্তী বা কম গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে লেফটেন্যান্ট গভর্নর হতো। এখনো যেমন ভারতের রাজধানী দিল্লিতে, যেটাকে দিল্লি প্রদেশ বলে, কেজরিওয়াল যেটা মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু গভর্নর নেই, সেখানে আছে লেফটেন্যান্ট গভর্নর। আচ্ছা, তো আসাম নামক প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর নাম ছিল স্যার রেজিনাল্ড কুপল্যান্ড। আর রেজিনাল্ড না বলে উচ্চারণ ভেদে কেউ এটাকে রেইনাল্ডো বলতে পারে। তো রেইনাল্ড কুপল্যান্ড একজন ব্রিটিশ সরকারের আমলা ছিলেন। তিনি চিন্তা করলেন, আজকে আমি মানে কুপল্যান্ড সাহেব আসামে আছি, আজকে থেকে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পর এখান থেকে ভারত সরকার চলে যাবে, ব্রিটিশ সরকার চলে যাবে, তখন পাশ্চাত্য শক্তি বা ব্রিটিশ সরকার এই ভূখণ্ডে পা রাখার কোনো জায়গা পাবে না, এবং উদীয়মান যে একটা শক্তি চায়না, তার সঙ্গে আমাদের সংস্পর্শ কোন দিক দিয়ে হবে। তাই রেজিনাল্ড কুপল্যান্ড একটা প্রস্তাব দিয়েছিলেন যে আপনি মেহরবানি করে এখন আমাকে এই ম্যাপটা দেখার একটা রাস্তা করে দিতে হবে। এখানে আমি আপনাকে দেখাবো যে এই ম্যাপটায় সেই সময়টা বলছেন এখনো 35, 36, 37 সালে এই জিনিসটা মনে করেন, এই বঙ্গোপসাগরের তীর থেকে, এখানে তো রাখাইন প্রদেশ, এখানে তীর, বার্মার তীর, উপকূল, এই সোজা উত্তরে চলে যাবে চায়না বর্ডার পর্যন্ত, চায়না বর্ডার পর্যন্ত। এই যে জায়গাটা, এই জায়গাটাকে স্বাধীনতা না দেওয়ার পক্ষে, এবং রেজিনাল্ড কুপল্যান্ড সাহেব এটা প্রস্তাব দিয়েছিলেন যে এই অঞ্চলের মানুষগুলিকে খ্রিস্টান করতে হবে। তখন তারা বেশিরভাগ ছিল কিন্তু প্রকৃতি পূজারী, অগ্নি পূজারী, কোনো ধর্মাবলম্বী না। তো এই ধরনের মানুষগুলোকে খ্রিস্টান বানাতে হবে, এবং বঙ্গোপসাগরের নীল পানি থেকে শুরু করে চীন নামক যে বিশাল দেশ, তার সীমান্ত পর্যন্ত জায়গাটাকে একটা আলাদা রাষ্ট্র বানাতে হবে। যদি কোনোদিন, আমি 1935, 36, 37 সালের কথা বলছি, 35, 36, 37 সালে বসে আপনি ভবিষ্যতের দিকে তাকান, যে যদি কোনোদিন ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যায়, একটা বা দুইটা রাষ্ট্র এখানে হয়, আমাদের পা রাখার জন্য, চায়নাকে মোকাবেলা করার জন্য একটা রাষ্ট্র দরকার হবে, ভূখণ্ড লাগবে। যেমন কিনা মধ্যপ্রাচ্যে ট্যাকেল দেওয়ার জন্য তারা 1919 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল। ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ডিক্লারেশন দিয়েছিলেন যে প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র ইসরায়েল হবে। ঠিক সেরকম এটা আল্লাহর রক্ষা যে এইরকম খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণাটা কেউ তখন ফরমালি দেয় নাই, বা ব্রিটিশ সরকার এটা ফরমালি অ্যাপ্রুভ করে নাই। করলে এরকমই একটা ইসরায়েলের মতো রাষ্ট্র এখানে হয়ে যেত আজকে। এখন এই পরিকল্পনা ছিল 35, 36, 37 সালে, কিন্তু পৃথিবীর বড় বড় শক্তিগুলোর মাথা থেকে এটা যায় নাই। কারণ এখন চায়না একটা পরাশক্তি, ভারত একটি হবু পরাশক্তি বা আঞ্চলিক শক্তি, মিয়ানমারেও পরাশক্তি হয়ে যেতে পারে। মিয়ানমার আপ্রাণ চেষ্টা করছে আণবিক শক্তিতে রূপান্তরিত হতে, নিউক্লিয়ার প্রযুক্তি তারা ডেভেলপ করতে, নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করতে। এরকম একটা প্রেক্ষাপটে এই অঞ্চলটাতে পাশ্চাত্যের বিশ্বের পক্ষ থেকে পা রাখার জায়গা, ফুটহোল্ড রাখার জায়গার জন্য একটা খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা যদি কোনো না কোনো কারো মাথায় থাকে, এটা আমি আশ্চর্য কোনোদিনও হব না। ঘটনাক্রমে 1935, 36, 37 সালে যদি জনসংখ্যার বিচার করেন, তখন এই অঞ্চলটায়, এই অঞ্চল বলতে বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বর্তমান মিয়ানমারের রাখাইন প্রদেশ, সিন প্রদেশ, বর্তমান ভারতের মিজোরাম, বর্তমান ভারতের নাগাল্যান্ড, বর্তমান ভারতের মণিপুর, বর্তমান ভারতের মেঘালয়ের পূর্ব অংশ, আসামের পূর্ব অংশ এবং অরুণাচল প্রদেশ। এখানে যারা অতীতে প্রকৃতি পূজারী ছিলেন বা অন্য ধর্মের ছিলেন, তাদের মধ্যে 90% এখন কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে গেছেন। তারা এখন খ্রিস্টান ধর্মাবলম্বী। যেখানে আপনি এই ম্যাপটা যেটা স্ক্রিনে দেখাচ্ছে, লাল কালি দিয়ে লেখা, হাতে আঁকা ম্যাপ, যেখানে সবুজ এরো দিয়ে উত্তর দক্ষিণ দেখানো আছে। যদি সেন্ট মার্টিন থেকে শুরু করে ডান দিকে, সেন্ট মার্টিন থেকে শুরু করে আপনারা নাফ নদীর উপর দিয়ে যদি কোনাকুনি একটা লাইন টানেন, একদম লাল কালি হাতে আঁকা ম্যাপ, এই এলাকায় চলে যান, তাহলে আজকের 2024 সালের মিয়ানমারের একটা অংশ
বাংলাদেশের একটা অংশ, ইন্ডিয়ার একটা অংশ এই নতুন ভূখণ্ডে পড়বে, যেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হতেও পারে, নাও হতে পারে, জানি না। মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন বা কোত্থেকে বলেছেন আমি জানি না। 24 সালে বলছেন, মানে এই সালের মধ্যে? না 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 না, আমি সেটা বলি নাই। না, তাহলে মানে বলছেন যে আমি বলছি যে অনেক দিনের পুরনো চিন্তাটা 2024 সালে এসে আবারও আলোচনায় আসলো, এটা বলছি। মানে হবে 24 সালে হবে বলি নাই, 24 সালে হবে বলি নাই, কখনো বলি নাই। কবে হবে সেটা আমার পক্ষে ফোরকাস্ট করা সম্ভব না, তবে আলোচনায় এসেছে আবারও বিষয়টা আলোচনায় এসছে, যেটা আমাদেরকে যারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আমরা যারা চিন্তা করি, আমাদের সচেতন থাকা প্রয়োজন। এই বইটা যদি কেউ সংগ্রহ করতে পারেন, যেটা বাজারে অবশ্যই পাওয়া যায়, রকমারি.com এ পাওয়া যায়, এটাতে আমি সে আলোচনা করেছি। সময়ের অভাবে আপনাকে পৃষ্ঠা নম্বরটা দিতে পারলাম না। তো আপনি এখানে আমরা যৎকিঞ্চিত ওই পুস্তকের রেফারেন্স দিয়েছি যে কখন এই কথাগুলো উঠেছিল, এবং কিন্তু সেটা ব্রিটিশ সরকার কর্তৃক সেটা অ্যাপ্রুভ হয় নাই। ওটার নাম ছিল 35, 36, 37 সালের নাম ছিল ক্রাউন কলোনি। ক্রাউন মানে হলো ব্রিটিশ মনার্ক বা ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাট বা সম্রাজ্ঞী। এই ক্রাউন কলোনি মানে ক্রাউনের পক্ষ থেকে এই কলোনিটা থেকে যাবে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছিল ক্রাউন কলোনি। থ্যাংক গড, আল্লাহর রহমত, এটা ওই সময় বাস্তবায়ন হয় নাই, কিন্তু এটা করার জন্য এখনো যে মানুষের মনে আগ্রহ আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা থেকে আমরা বুঝলাম। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো হঠাৎ করে কথা বলছেন না, তিনি নিশ্চয়ই তথ্য পেয়েছেন, গোয়েন্দা সূত্রে তথ্য পেয়েছেন, আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রে পেয়েছেন, যার জন্য তিনি কথাটা বাজারে এনেছেন এবং আলোচনায় টেবিলের মধ্যে ফেলে দিয়েছেন, যাতে আমরা বাংলাদেশবাসী যারা বাংলাদেশের নাগরিক আমরা যেন এটা নিয়ে সচেতন থাকতে পারি।